রাধাবল্লভ শ্রীহরিবংশ আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আগের ভিডিও বদ্রীনাথ যাত্রাতে আমি একটা ভুল বলেছিলাম যে আমরা শ্রীনগরে রাত্রিবাস করে তারপর যাত্রা শুরু করেছি। সরি, আমরা সীতাপুর থেকে যাত্রা শুরু করে ডিরেক্ট বদ্রীনাথ গিয়েছিলাম। বদ্রীনাথ থেকে আমরা এখন পাড়ি বসিয়েছি ভারতের প্রথম গ্রাম মানা গ্রামে। আমরা যাচ্ছি মানা গ্রাম। এটা ইন্ডিয়ার ফার্স্ট গ্রামও বলে, লাস্ট গ্রামও বলে, তিব্বতের লাস্ট গ্রাম। তাহলে তিব্বতের যাচ্ছি আমরা, যাই হোক পরে বলছি যা ইনফরমেশন। এখন তো যাই, 2.5 কিলোমিটার হাঁটতে হবে। মাতাজিও যাচ্ছে, সবাই যাচ্ছে আমরা মানা গ্রামের উদ্দেশ্যে। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা জাস্ট অসাধারণ। এই যে পুরো ইনফরমেশন এখানে আছে, কতদূর কোথায় কি না কি। এই হচ্ছে ভিউ, পরিষ্কার মুক্ত আকাশ, সুন্দর, দারুণ দারুণ। আমরা এখন চলেছি মানাগ্রামের দিকে। অসাধারণ অসাধারণ। সুইজারল্যান্ড কি বলবে, সুইজারল্যান্ড। তুই আগে যা। এই গ্রামটি শুধু একটা পাহাড়ি গ্রাম নয়, এই গ্রাম তার সৌন্দর্য এবং বহু পৌরাণিক ঘটনার সাক্ষী। এই গ্রামে মহাভারত রচিত হয়েছিল এবং এই গ্রাম থেকেই মহাভারত শেষ হয়েছিল পাণ্ডবদের স্বর্গারোহণের মাধ্যমে। উত্তরাখণ্ডের মানা গ্রাম বদ্রীনাথ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ভারত চীন মানে তিব্বত সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3200 মিটার। এই গ্রামে দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথমেই আমরা গিয়েছিলাম গণেশ গুহা। লোককথা অনুযায়ী ভগবান গণেশ এখানে বসেই মহাভারত লিখেছিলেন। এখানকার দেওয়ালেও সে সমস্ত চিত্র আঁকানো আছে। এখান থেকে পরের গন্তব্য ছিল ব্যাস গুহা, কিন্তু এই ব্যাস গুহা যাওয়ার পথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বাধ্য করবে দাঁড়িয়ে পড়তে। এখানে সামান্য পাহাড়ি ফুলগুলো এত সুন্দর যে আমরা নিজেদের আর আটকে রাখতে পারিনি। ব্যাস, এরা চলে গেছে এই ফুল নিয়ে ফটোশ্যুট করতে।
নিজেকে আটকে রাখতে পারবেন না। এত সৌন্দর্য যে আপনাকে বাধ্যই করবে একটু দাঁড়িয়ে পড়ে সেটাকে উপভোগ করতে আর সেটাকে আপনার ক্যামেরা বন্দি করে রাখতে। আমার মাথায় ফুল লাগানোর এফোর্ট, এদের কাছে তো কিছুই না, তাও এফোর্ট দিয়ে এরা তুলেছে। এটা আমি ফটো তুলছি না, ভিডিও করছি। এবার দেখাচ্ছি রেজাল্ট, এবার দেখাচ্ছি রেজাল্ট। দেখা রেজাল্ট দেখা। ও ওয়াও, চুপ করে দাঁড়িয়ে থাক। ছবি তুলে দিছিস? আর আপনার চোখ এই সৌন্দর্যের আস্বাদন করতে করতেও ক্লান্ত হবে না, আর শুধু মনে হবে এই পৃথিবীতেই আছি তো, এত সৌন্দর্য আমাদের ইন্ডিয়াতেই আছে। মেঘ মুক্ত পরিষ্কার আকাশ, আমাদের শরতের আকাশের মতো, পেঁজা তুলোর মতো মেঘ, সবুজে ভরা পাহাড়, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী। এ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। এখানকার পাহাড়ি ফুলও এত সুন্দর। এই জায়গাটা যেন ভগবান সযত্নে অবসরে নিজের হাতে সাজিয়েছেন। আমাদের অন্য সঙ্গীরা এগিয়ে গেলেও আমরা তিনজন যেন হারিয়ে গেছিলাম। যাই হোক, এখান থেকে গিয়েছিলাম ব্যাস গুহা। বিশ্বাস করা হয় এখানেই মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। এখানকার গুহার ছাদের একটা বিশেষত্ব আছে, দেখে মনে হচ্ছে যেন পুঁথির পৃষ্ঠার মতো ছাদটাও যেন স্তরে স্তরে সাজানো। এর ভিতরে আছে ব্যাসদেবের মূর্তি। এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছিল আরও চমক, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটা সরস্বতী নদীর উৎসস্থল। এই নদীটি এখানে উৎপত্তি হয়ে নিচে একটা গুহার মধ্যে প্রবেশের পর তার আর কোনো হদিশ পাওয়া যায় না। তবে বলা হয় পরবর্তীকালে নাকি এটা অলকানন্দা নদীর সাথে মিশেছে। এখানেই ভীমশিলা। কথিত আছে দ্রৌপদী এত স্রোতস্বিনী সরস্বতী নদীটাকে পার করতে পারছিল না বলে ভীম একটা বড় পাথর এনে এর ওপর দিয়ে দেয়, সেটাই হচ্ছে ভীমশিলা। আর এর পাশ দিয়েই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের পথে যাত্রা শুরু করেছিলেন। এই সেই মার্গ। ওনাদের স্ট্যাচু এখনও এখানে আছে। এখানে এসে মনে হয় স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসেছে। যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। রাধে রাধে।